ডাটা প্যাকেজ প্ল্যান পুনর্নির্ধারণের উদ্যোগ গণশুনানিতে জানালেন বিটিআরসি চেয়ারম্যান। প্রতিমন্ত্রী বললেন দাম কমেছে ইন্টারনেট সেবার। উৎসব মুখর পরিবেশে চলছে বেসিসের ভোট গ্রহণ। ৩ প্যানেলে প্রার্থী ৩৩ জন। সফটওয়্যারের বাজার সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রার্থীদের। আদা ও রসুনের মোকামে অস্থিরতা, কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। সরবরাহ কমার অজুহাত পাইকারি ব্যবসায়ীদের। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডেতে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যেমনটি জানালাম প্রথম শিরোনামে, ডাটা প্যাকেজ নিয়ে আবারও জরিপ শুরু করেছে বিটিআরসি। এতে ৬৫,০০০ মানুষ সাড়া দিয়েছে। শিগগিরই প্যাকেজ প্ল্যান পুনর্নির্ধারণ করা হবে এবং সকালে টেলিযোগাযোগ সেবা নিয়ে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন। জানিয়েছেন 5G নিয়ে আপাতত বড় কোনো ভাবনা নেই, 4Gর মান উন্নয়নে এখন প্রধান লক্ষ্য। তিনি বললেন, রেডিয়েশনের কথা বলে অনেক স্থানে টাওয়ার নির্মাণ করতে দেওয়া হচ্ছে না, অথচ রেডিয়েশনের মাত্রা সহনীয় পর্যায়েই রয়েছে। অনেক স্থানে টাওয়ার না থাকায় নেটওয়ার্ক দুর্বল থাকছে। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বললেন, ইন্টারনেটের দাম কমানো হয়েছে, সেবার মানও বাড়ানো হচ্ছে। গণশুনানিতে নীতি নির্ধারকদের পাশাপাশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, ভোক্তা সংগঠনের নেতারাও অংশ নেন। আমাদের যে প্রায় ৩,০০০ এখন আইএসপি লাইসেন্সধারী আছেন, যারা বৈধভাবে এই কানেক্টিভিটি নিয়ে যাচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ যে সরকার এখানে বেসরকারি খাতের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এটা নিয়ে গেছে এবং ইন্টারনেটের দামটা কমিয়েছে। রেডিয়েশনের মাত্রার কথা বলা হয়, সেই মাত্রাটি আমাদের দেশে এখনো অনেক নিচে আছে। অনেক জায়গা থেকেই শুনি যে টাওয়ার করতে দিচ্ছে না, তাহলে ওখানে ভালো নেটওয়ার্ক কিভাবে আমরা করবো? এই জায়গাটা আপনাদেরকে কনসিডার করতে। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে ভালো সাড়া পাওয়া গেছে। আর এতে অংশ নিতে বিশ্বের শীর্ষ পর্যায়ে 7টি কোম্পানি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর একটি হোটেলে অফশোর বিডিং নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অনেকগুলো কোম্পানি আগ্রহ দেখাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যেই দরপত্রের কাজ শেষ হবে। জানান, সার্বিক মূল্যায়ন শেষে আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরু করবে চুক্তিবদ্ধ কোম্পানিগুলো। আর এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বললেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুপক্ষের স্বার্থ দেখা হচ্ছে। বললেন, দক্ষিণ এশিয়ায় এখন বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ। প্রায় 60টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে এবং 15টি অধিক কোম্পানি কিন্তু আজকে পার্টিসিপেট করেছে। সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া অপেক্ষাকৃত অনেক শান্ত এবং এতে কোনো ফ্ল্যাশ পয়েন্ট নাই যেটা বলে। সেই জন্য আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করে, তাহলে পৃথিবীর অন্যান্য যেসব জায়গায় তারা বিনিয়োগ করেছে তার চেয়ে এখানে বিনিয়োগটা কম ঝুঁকিপূর্ণ। 2026 সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের পাশে থাকবে ব্রিটেন, এমনটাই জানিয়েছেন দেশটির ইন্দো প্যাসিফিক মন্ত্রী অ্যান মেরি ট্রিভেলিয়ন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন তিনি, আর সে সময় এই আশ্বাস দেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং দেশগুলোর বাণিজ্য বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস ব্রিটেনের। উৎসব মুখর পরিবেশেই চলছে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসের ভোট গ্রহণ। 3টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 33 প্রার্থী। সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত চলবে। 2031 সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা বহাল রাখা এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। বেসিসকে আরও যুগোপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন। সফটওয়্যারের অভ্যন্তরীণ বাজার দখলে নেওয়ার পাশাপাশি রপ্তানিতে জোরালো অবস্থান গড়ে তোলারও আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। মোট ভোটার 1464 জন। প্রত্যক্ষ ভোটে 11 সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচিত হবে। আর সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন,
ভোটের পরিবেশ বেশ ভালো, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, সহযোগিতা করছে 3টি প্যানেলই। আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমাদের সাথে পুলিশ ফোর্স এবং র্যাব ফোর্স আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি ফোর্সও আছে। সবচেয়ে বড় কথা আমাদের তিনটা প্যানেল হয়েছে, এখানে দেখেছেন আপনারা। তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। উৎসবমুখর পরিবেশ এবং এবার সবচেয়ে বেশি প্রচুর ভোটার আসছে। আমরা আসলে ট্যাক্স সলিডারিটি নিয়ে স্পেশালি কাজ করব। ফিমেল অন্টারপ্রেনার হিসেবে যেটা চাওয়া হচ্ছে, যাতে আমরা দেখতে পারি বেসিসে আরও ফিমেল মেম্বারশিপ আসে। চলছে বেসিস ভোট গ্রহণ অনুষ্ঠান। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মাসুদুজ্জামান রবিনের কাছ থেকে। রবিন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? যারা প্রার্থী আছেন তারা কি বলছেন? সকাল 10টার সময় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত 5 ঘন্টা হয়েছে। এই পর্যন্ত আমরা নির্বাচন কমিশন জানিয়েছেন প্রায় 50% বেশি ভোট কাস্ট হয়েছে, 1464 জন ভোটার মধ্যে। আর এখানে এখনও তারা মনে করছে যে 50% ভোটার আছে, 30% ভোটার আরও হয়তো ভোট দিতে আসবেন এবং শেষ সময় একটা চাপ তৈরি হয়েছে। আমরা ভোটারদের একটা লম্বা লাইনও দেখতে পাচ্ছি। অনেকে অফিস শেষ করে আসছেন, তারা এখন ভোট দিতে আসছেন। শেষ সময় একটা ভোটার উপস্থিতি আরও বাড়বে। আর প্রার্থীরা যারা বলছেন, আসলে এবার তারা বলছেন ভোটারের উপস্থিতি তারা অন্যান্য বারের চেয়ে এবার অনেকটা বেশি। আর এর একটা কারণও আছে, তারা বলছেন যে বেশ কিছু চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে সামনে মোকাবেলা করতে হবে, অর্থাৎ কর অবকাশ সুবিধা, ঋণ জটিলতার অবসান, এই সব কিছু নিয়ে প্রার্থীদেরকে কাজ করতে হবে। সুতরাং তারা এই সব বিষয়ে সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং তারা মনে করছেন যে ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণ করতে সক্ষম হবে। এখানে একটা বিষয় আর একটু বলে রাখা ভালো, এবার কিন্তু 3টি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর আগে কিন্তু কখনো 3টি প্যানেলে হয়নি। 3টি প্যানেলে 33 জন প্রার্থী আছেন, তার মধ্যে 11 জন নির্বাচিত হবেন। এই 11 জন কিন্তু পরিচালক হিসেবে নির্বাচিত হবেন। এই 11 জনের ভোটে কিন্তু আবার বিভিন্ন পদ বন্টন হবে। আগামী 11 মে কিন্তু এই পদগুলো বন্টন হবে এবং তাদের ভোটে নির্বাচিত হয়ে সভাপতি নির্বাচিত হবে, সহসভাপতি নির্বাচিত হবে, অন্য পদ নির্বাচিত হবে। তখন কিন্তু তারা কে কীভাবে কোন দায়িত্বটা পালন করবে সেটি স্পষ্ট হবে। আর এখন যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, এখানে কিন্তু আমরা বলছি সাধারণ সদস্য শ্রেণী, সহযোগী সদস্য, আন্তর্জাতিক এবং অ্যাফিলিয়েট। আন্তর্জাতিকের কিন্তু যে 9টি ভোট আছে তার মধ্যে 7টি ভোট হয়ে গেছে, অর্থাৎ বলা যায় এখানে প্রায় অনেকটা নির্বাচিত যিনি হয়েছেন তিনি হয়তো আমরা ফলাফল ঘোষণাতে পাওয়া যাবে। আর 2 ঘন্টা পরে আমরা জানতে পারবো ভোট গ্রহণ সম্পন্ন হলে, হয়তো 1 ঘন্টার বিরতি দিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হবে, তারপরে জানতে পারবো যে কে নির্বাচিত হচ্ছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ রবিন। ঈদের পর থেকে আদা ও রসুনের বাজারে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে এবং বাজারে তদারকি নেই। বাড়তি মুনাফা লুটে নেওয়ার যে তৎপরতা সেটি রয়েছে। সরবরাহ কমার অজুহাতে দাম বাড়ছে এমন দাবি পাইকারদের। যদিও আদা রসুনের যোগানে কোনো ঘাটতি নেই, ক্রেতাদের দাবি অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বাজারে সরবরাহ কম থাকায় বেড়েই চলেছে আদার দাম। প্রায় 1.5 লাখ টন আমদানি করে আদার চাহিদা মেটানো হয়। সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা দোকানে প্রতি কেজি দেশি জাত বিক্রি হচ্ছে 250 টাকা দরে, আর আমদানি জাতের দাম 220 টাকা। ক্রমাগতভাবে দাম বাড়ানোতে ক্ষুব্ধ ক্রেতারা। আগে 1000 টাকা দিয়ে নিতে পারছি, এখন আসলে দেখা যায় 1200। এই বাজারটাই 1200 বা 1500 চলে যাচ্ছে। বাজারের এই পণ্য উঠানামা, আমাদের তো অবস্থা খুবই খারাপ। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের জন্য তো এটা সরকারের একটু চিন্তা করা দরকার। সরকার তো মনিটরিং করে, মানে কি করে মনিটরিং করে, কি করে না করে আমরাও কিছু বুঝি না। যদি সত্যিকারে ভাবে মনিটরিং করে, নইলে বাদে ঠিকই দাম কমবে। এদিকে আদার বাড়তি দরের জন্য পাইকার ও আড়তদারদের দুষছেন দোকানিরা। তবে পাইকাররা দিচ্ছেন সরবরাহ কমার অজুহাত। মাল কমাচ্ছে না হলো মোকামে, তারা বেশি কিনছে, হয়তো তাদের পড়তা বেশি, এই হিসেবে আমাদের এখানে কিনে নিতে হয়েছে। তারা যেভাবে কিনে আনবে ওটার পরেই আমরা আমাদের রেটটা আর কি, যেরকম কিনবো তো 4-5 টাকা কমে কিনলে কমে বিক্রি করবো, বেশি কিনলে বেশি বিক্রি করবো। এদিকে রসুনের দামও বেশ ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 20 টাকা। প্রতি কেজি দেশি জাত বিক্রি হচ্ছে 150 টাকা দরে। চায়না রসুনের দর উঠেছে 220 টাকায়। বাজার চড়া, এখন বেচা বিক্রি কম, তারপরে বাজার বেশি। সব কিছুরই দাম বেশি, মানে দেশি রসুন থেকে শুরু করে চায়না আদা, চায়না রসুন, আপনার মনে করে যে থাইল্যান্ডের যেটা আছে, বার্মা আদা যেটা আছে 130 টাকা কেজি।
ক্রেতারা বলছেন শুধু আদা রসুনের দামই বাড়ছে না, নিত্যপণ্যের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। বাজার তদারকি না থাকায় অসাধু চক্র বাড়তি মুনাফা লুটে নিচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। হিলিতে শুরু হয়েছে সুপারফুড হিসেবে পরিচিত উত্তর আমেরিকার জনপ্রিয় ফসল কিনোয়ার চাষ। লাভজনক ও পুষ্টিগুণে ভরা এই ফসলটি স্থানীয় কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে চান কৃষি উদ্যোক্তা শামীম খান। কিনোয়ার পাশাপাশি করেছেন চিয়া সিডের চাষও। কালো ধান চাষের পর এটি তার দ্বিতীয় উৎসব। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের পাঠানো রিপোর্ট। হিলির বোয়ালদার গ্রামের কৃষি উদ্যোক্তা শামীম খান। নিত্য নতুন ফসলের আবাদ ছড়িয়ে দেয়াই তার শখ। ব্ল্যাক রাইস বা কালো ধানের পর এবার তিনি শুরু করেছেন উত্তর আমেরিকার সুপার ফুড হিসেবে পরিচিত কিনোয়ার চাষ। পাশাপাশি আবাদ করেছেন মেক্সিকোর মরু অঞ্চলের ফসল চিয়া সিড। ইন্টারনেট দেখে উদ্বুদ্ধ হয়ে প্রায় 42% জমিতে এই দুই জাতের আবাদ করেছেন তিনি। খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকার মতো। আমি চিয়া সিড এবং কিনোয়া এই অঞ্চলে প্রথমবারের মতো আবাদ করি। আপনারা যারা সরিষা বা আলুর চাষ করেন, এটা সেই সমসাময়িক রবি ফসল হিসেবে করা যায়। চাষ পদ্ধতি একদম স্বাভাবিক, আমাদের মধ্যবর্তী ফসলের মতোই। আর এগুলো বাজার মূল্য অনেক বেশি। এটাতে আপনি 10 গুণ দামও বেশি পাচ্ছেন, পুষ্টিও বেশি পাচ্ছেন। সুপারফুড জিনিস। ফসল ঘরে উঠতে শুরু করেছে। কাটা মাড়াইয়ের পর প্যাকেটে তা বিক্রির জন্য সরবরাহ করা হবে সুপার শপগুলোতে। প্রতি কেজি কিনোয়ার মূল্য 600 থেকে 800 টাকা। খুব অল্প সময়ে খুব দ্রুত এই ফলটা আসে। এটা এখন কাটবো, কাটার পরে এটা আমরা শুকাবো, শুকানোর পরে এটা একটা মাড়াই হবে, মাড়ানোর পরে এটা বাজারজাত হবে। যদি এটা সেই রকম লাভজনক হয়, অন্যান্য কৃষকেরা পরবর্তীতে আবাদ করতে চাচ্ছে। এর আগে কোথাও এই এলাকার চাষ হয়নি, এটাই নতুন। দামের দিক দিয়ে আমার সরিষার চেয়ে অনেক গুণে লাভ আসতেছে এবং সেটা পুষ্টির দিক দিয়েও অনেক বেশি। যদি এটা যদি প্রতিটা কৃষক যদি মনোযোগ দিয়ে কাজ করে এগুলা দিয়ে, বুঝলেন, তাহলে আমার মনে হয় তারা ভালো পয়সা পাবে। কৃষি বিভাগ বলছে আমিষ, কার্বোহাইড্রেট এবং ফাইবারে সমৃদ্ধ কিনোয়া এবং চিয়া সিড ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী। যেহেতু এটা জীবনকাল খুবই স্বল্প এবং বড় এবং রোপা আমনের মধ্যবর্তী সময় যেই জায়গাগুলো আসলে অনাবাদী এবং পতিত থাকে, সেগুলোকে চাষের আওতায় আমরা খুব সহজেই নিয়ে আসতে পারি এই কেনুয়া এবং চিয়া সিডস চাষের মাধ্যমে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা এই চিয়া সিডস রাখতে পারি, তাহলে যারা হচ্ছে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের পেশেন্ট, তাদের জন্য খুবই ভালো হয়। মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করতে হয় কিনোয়া এবং চিয়া সিড। ফসল ঘরে তোলা যায় 60 থেকে 70 দিনের মধ্যে। প্রতি বিঘায় ফলন হয় 3 থেকে 4 মণ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার হচ্ছে। হিলি স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আজ হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এ উপলক্ষে উপজেলা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য সহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। এ পর্যায়ে আপনাদেরকে পুঁজিবাজারের আজকের যে লেনদেনের খবর জানাবার চেষ্টা করছি। ডিএসইতে প্রধান সূচক 34 পয়েন্ট কমে 5,690 পয়েন্টে দাঁড়িয়েছে, আর পাশাপাশি ডিএসসিএস 34 পয়েন্ট কমে 1,250 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই 30 সূচক 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,026 পয়েন্টে। ডিএসইতে হাত বদল হয়েছে 869 কোটি 59 লাখ টাকার শেয়ার। এর আগে দিন লেনদেন হয়েছিল 1,108 কোটি 34 লাখ টাকার শেয়ার। আর ডিএসইতে দাম বেড়েছে 94টি প্রতিষ্ঠানের, কমেছে 253টির। অপরিবর্তিত ছিল 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং। প্রতিষ্ঠানটি মোট 35 কোটি 44 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরে অবস্থানে আছে মালেক স্পিনিং এবং গোল্ডেন সন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় 83 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 16,313 পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে 52 পয়েন্ট, আর সিএসসি 30 সূচক কমেছে 64 পয়েন্টের মতো। সিএসসিতে আজ হাতবদল হয়েছে 11 কোটি 36 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 115 কোটি 40 লাখ টাকার শেয়ার। আর সিএসসিতে লেনদেন হওয়া 249টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 71টির, কমেছে 148টির। অপরিবর্তিত ছিল 30টির শেয়ারের দর। এই ছিল বিজনেস টুডের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।